দেখুন, আজকের আলোচনা কাজী নজরুল ইসলাম অর্থাৎ তার প্রত্যেকটি রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটি অনেকটাই বড় হবে। আপনাদের একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ প্রচুর তথ্য রয়েছে এবং এই ভিডিওটি বানাতে আমাদের একটি বই বাংলা সাহিত্যিক চরিতমালা হেল্প নিয়েছে, যেহেতু আপনাদের পরীক্ষা আসন্ন এবং অনেকেই অনুরোধ করছেন যে ভিডিওগুলো পুরোটা কভার করতে। তো তার জন্য আমাকে এই মুহূর্তে হাতে যেটা আছে, অর্থাৎ এর থেকে বেটার আমার মনে হয় না আর কোথাও আছে, তাই আমি সেই অপশনটাকে কাজে লাগিয়ে ভিডিওটি বানাচ্ছি। আপনারা ভিডিওটি দেখুন। 24শে মে 1899 এটি হচ্ছে লেখকের জন্মসাল, আর 29শে আগস্ট 1976 লেখকের মৃত্যু। এবার আমাদের যেটা জানার দরকার খুব সংক্ষেপে জেনে নেব। জন্ম 1899 খ্রিস্টাব্দে 24শে মে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করছেন এবং চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত, কখনো কখনো দিতে পারে বর্তমানে। পিতামহের নাম কাজী আমিন উল্লাহ, পিতা কাজী ফকির আহমেদ, আর মাতার নাম হচ্ছে লেখক পিতার দ্বিতীয় পক্ষের স্ত্রী জাহেদা খাতুন। এবার আপনাদের জানে রেখে এই যে আপনাদের ব্ল্যাক জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ভিডিওটি অনেকটা বড় হয় বলে আমি সেই জায়গাগুলোকে একটু হাইড করে দিয়েছি, শুধুমাত্র আপনাদের সামনে শুধু তথ্যগুলো উপস্থাপন করব বলে। এবার আমরা দেখব কাজী নজরুল ইসলামের উপাধি ও ছদ্মনাম। কাজী নজরুল ইসলামের বিশেষ নাম বা উপাধিগুলো হলো, তিনি সাম্যের কবি, মৈত্রীর কবি। এছাড়া দেখুন, দুখুমিয়া নামে পরিচিত। ধূমকেতু, তিনি এই ছদ্মনামে লিখতেন। যুগের কবি, কাজী নজরুল ইসলামকে তার সমসাময়িকেরা আখ্যায়িত করেছেন যুগের কবি। কেন সেটা এখানে আলোচনা ছিল, আমি সেটাকে হাইড করে দিয়েছি। তারপরে বিদ্রোহী কবি, সকলে জানেন, এগুলো নর্মালি বিষয়। এবার আমরা জানবো তার কিছু ছদ্মনাম। নুরু, নরু, তারাখ্যাপা, নজরুল ইসলাম, মোহাম্মদ লোকো হাসান, তারপরে হচ্ছে বাগনান, কল্হণ মিশ্র, যেটি সব থেকে ইম্পর্টেন্ট। এই কল্হণ মিশ্র কিন্তু পরীক্ষা আসতে পারে, কল্হণ মিশ্র। তারপরে হচ্ছে ধূমকেতু, নজর আলী, তারপরে হই হই কাজী। এইখানে একটা বিষয় জানি, মোহাম্মদ লোকো হাসান, এই ছদ্মনামে তিনি কিন্তু পণ্ডিত মশায়ের ব্রাহ্য শিকার নামে একটি রেকর্ড নাটিকা তিনি রচনা করেছেন। কাজী নজরুল ইসলামের কিছু উপাধি, একটু উপাধিগুলো দেখে নিই। বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, মানুষের কবি, যুগের কবি, বুলবুল, গাজী আব্বাস বিটকেল, ব্যাঙ্গাচি কবি, মৈত্রীর কবি, হাবিলদার কবি, আর তার ডাকনাম দুখুমিয়া। জাস্ট আমরা একটু বেসিক তথ্যগুলো জানছি, যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা এবার প্রবেশ করব। সেটা হচ্ছে, দেখুন, পত্রিকা সম্পাদনা। তিনি মোটামুটি 3টি পত্রিকা সম্পাদনা করেছেন। আমরা প্রথম যে পত্রিকাটির সম্পাদনা তিনি করছেন সেটা হচ্ছে নবযুগ। এটা সম্পর্কে একটু দেখে নিই যে 1920 খ্রিস্টাব্দে 12ই জুলাই কিন্তু প্রথম প্রকাশিত হয় এবং এটি তার প্রথম সম্পাদিত পত্রিকা। এরপর হচ্ছে ধূমকেতু, এবং প্রত্যেকেই জানেন যে এই ধূমকেতুর জন্য রবীন্দ্রনাথ একটি আশীর্বাদ বাণী জানিয়েছিলেন বা লিখে দিয়েছিলেন। এটি কিন্তু 1922 খ্রিস্টাব্দের 11ই আগস্ট প্রকাশিত হচ্ছে, বঙ্গাব্দ পাশেই দেওয়া আছে। এটি কিন্তু সপ্তাহে 2বার প্রকাশিত হতো, এটা অর্থাৎ বলতে পারেন অর্ধ সাপ্তাহিক পত্রিকা। আর লাঙ্গল, এটি কিন্তু কাজী নজরুল ইসলামের 3য় সম্পাদিত পত্রিকা এবং এটি কিন্তু 1925 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর প্রথম প্রকাশিত হয়। এইগুলো নর্মালি। এবং আশীর্বাদ বাণীটা একটু দেখে নিই যে, কাজী নজরুল ইসলাম কল্যাণেশু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতুর জন্য আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন। এবার আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, এবার আমরা মূল ফোকাসে ঢুকছি। একটু দেখুন আপনারা। দেখুন, সাহিত্য জগতে আত্মপ্রকাশ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনার নাম বাউন্ডুলের আত্মকাহিনী নামক ছোট গল্প, অর্থাৎ তিনি ছোট গল্পের মধ্য দিয়ে সাহিত্য জগতে পদার্পণ করছেন এবং এই ছোট গল্পটি কিন্তু দেখুন 1326 সওগাত পত্রিকায় প্রথম প্রকাশিত হচ্ছে এবং এই গল্পের মধ্য দিয়েই তিনি কিন্তু সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছেন। ফোকাস করব সেটা হচ্ছে কাব্যগ্রন্থ। প্রত্যেকটি কাব্য সম্পর্কে আমরা জানবো, তথ্যগুলো জানবো। বেশিরভাগ ক্ষেত্রে আমি হাইড করে দিয়েছি এবং যেটুকু প্রয়োজন সেগুলো এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি। দেখুন, অগ্নিবীণা, এটি নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। প্রকাশকাল 25শে অক্টোবর 1922, ভীষণ ইম্পর্টেন্ট, যদি আপনাদের প্রয়োজন হয়। কার্তিক 1329, এটি বঙ্গাব্দ। উৎসর্গ, দেখুন, শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে তিনি কিন্তু এটি উৎসর্গ করছেন। আপনারা চাইলে কি উৎসর্গপত্রে কী ছিল সেটা কিন্তু এই ব্যাকেটের মধ্যে রাখা হয়েছে। প্রচ্ছদ, এই কাব্যের প্রচ্ছদ পটের পরিকল্পনা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু প্রচ্ছদ অঙ্কন করেছিলেন শ্রী বীরেশ্বর সেন। অগ্নিবীণার প্রথম খণ্ড প্রকাশের 15 দিন পরে এই গ্রন্থের দ্বিতীয় খণ্ড বার করবেন বলে কবি জানিয়েছিলেন।
কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস, এবং এই কবিতাটি 1329 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে প্রবাসী নামক মাসিক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাহলে তার প্রথম যে কবিতা সেটা হচ্ছে প্রলয় উল্লাস, এবং এই কবিতাটি কিন্তু প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এবং এই কাব্যের বিখ্যাত বা শ্রেষ্ঠ কবিতা কিন্তু বিদ্রোহী, এবং এই বিদ্রোহী কবিতাটি কিন্তু প্রথম প্রকাশিত হয়েছে 1922 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি, অর্থাৎ সাপ্তাহিক বিজলি পত্রিকায়। তবে এরপর কিন্তু কবিতাটি মাসিক প্রবাসী পত্রিকায়, মাসিক সাধনা পত্রিকায় ও ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাহলে প্রথম কিন্তু বিজলি, তারপরে কিন্তু বাকি প্রবাসী বলুন, সাধনা বলুন, ধূমকেতু, এই 3টে পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। এবং কবিতাটি কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে লেখা, এবং এই কবিতাটি 1921 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রচিত। এবং এই কবিতাটি প্রথম শ্রোতা ছিলেন মুজাফফর আহমেদ, এবং এই কবিতায় কবি আমি শব্দটির ব্যবহার করেছেন 147 বার, মাথায় রাখবেন। এবং এই কবিতার মোট 139টি লাইন বা পংক্তি আছে। এই কাব্যের মোট কবিতার সংখ্যা কিন্তু 12টি, এবং তার মধ্যে কিছু কবিতা দেখুন, প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তম্বর ধারিণীমা, এই কবিতাটি কিন্তু বিখ্যাত, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেদী, সাত ইল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি ও মোহরম কবিতাগুলো পেলাম। এবং কাব্যের নামকরণ রবীন্দ্রনাথের কাছে কিন্তু তিনি ঋণী, কারণ অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, এই যে রবীন্দ্র গানের একটি লাইন থেকে তিনি এই অগ্নিবীণা নামটি গ্রহণ করেছেন। এটি কিন্তু বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থ, এবং এই কাব্যগ্রন্থের রক্তম্বর ধারিণীমা কবিতার জন্য নজরুলকে কারাবরণ করতে হয়। এরপর আরেকটি কাব্যগ্রন্থ আমরা চলে আসি, সেটি হচ্ছে দোলন চাপা। দেখুন, এটি কিন্তু তার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ, এবং এটি 1923 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে এটি প্রকাশিত হচ্ছে। এবং 1922 খ্রিস্টাব্দে দুর্গাপুজোর আগে ধূমকেতু পত্রিকায় নজরুলের আগমনের নামে একটি বিদ্রোহাত্মক কবিতা প্রকাশের জন্য রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন। মাথায় রাখতে হবে এইগুলো। তারপরে ভূমিকা, 2টি কথা শিরোনামে এই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন কে? পবিত্র গঙ্গোপাধ্যায়। তাহলে দোলন চাপা কাব্যের কিন্তু ভূমিকা লিখে দিচ্ছেন কে? পবিত্র গঙ্গোপাধ্যায়। আর এই কাব্যের বিষয় কি দেখুন, কাব্যের বিষয় হচ্ছে প্রেম ও প্রকৃতি। আর কাব্যের নামকরণ তিনি তার স্ত্রী আশালতাকে দোলন বা দুলি বলে ডাকতেন, সেই থেকেই দোলন চাপা নামটি সম্ভবত নিয়েছিলেন বলে অনেকেই অনুমান করছেন। এবার প্রথম সংস্করণ, অর্থাৎ প্রথম সংস্করণে কবিতা 19টি ছিল, এবং বাকি তথ্যগুলো একটু দেখে নিই। সূচিপত্রের আগে মুখবন্ধরূপে সংযোজিত কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে, যেটি 1330 বঙ্গাব্দের 1923 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসে কল্লোল পত্রিকায় প্রকাশিত। এবং দোলনচাপা কাব্যগ্রন্থের পরবর্তী সংস্করণে 50টি কবিতা সংকলিত হয়। তাহলে প্রথমে 19টি কবিতা ছিল, মাথায় রাখতে হবে, এবং সূচিপত্রের আগে মুখবন্ধরূপে একটি কবিতা সংযোজিত হয়েছে, যেটির নাম হচ্ছে আজ সৃষ্টি সুখের উল্লাস। প্রথম সংস্করণের কবিতাগুলোর নাম এখানে রয়েছে, আপনারা চাইলে একটু দেখে নিন। তৃতীয় সংস্করণে যেটি 50টি টোটাল কবিতা, সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আরেকটি কাব্যগ্রন্থ দেখুন, বিষের বাসী। এই কাব্যটি সম্পর্কে দেখে নেব। গ্রন্থটি কিন্তু গীতিকাব্য, বিষের বাসী কিন্তু এটি গীতিকাব্য, এবং 10 আগস্ট 1924 খ্রিস্টাব্দ বঙ্গাব্দ পাশেই দেওয়া আছে। এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়, এবং উৎসর্গ মিসেস এম রহমান সাহেবাকে তিনি কিন্তু এই বিষের বাসী উৎসর্গ করছেন। আর এই বইটি কিন্তু নিষিদ্ধ হয়েছিল, নিষিদ্ধ হওয়ার কারণ এখানে উল্লেখ করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর প্রচ্ছদ, নজরুলের ঝড়ের রাতের বন্ধু দীনেশ রঞ্জন দাস। এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে নজরুলের ঝড়ের রাতের বন্ধুকে পরীক্ষা আসতে পারে, এবং তিনি হচ্ছেন দীনেশ রঞ্জন দাস, এবং তিনি এই বইটির প্রচ্ছদ অঙ্কন করছেন। আর কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ এটি, ভীষণ ইম্পর্টেন্ট, এবং 1924 সালে কিন্তু এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং এটি নজরুলের প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ, কিন্তু দ্বিতীয় গ্রন্থ। তো দেখুন আপনারা, মোট কবিতা 27টি কবিতা রয়েছে। তার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কাব্যের কয়েকটি বিখ্যাত কবিতার মধ্যে শিকল পরার গান আর জাতের বজ্জাতি, আমি এই দুটোকে হাইলাইট করে রেখেছি, কারণ বিষের বাসী কাব্যের এই দুটি কবিতাই মনে হচ্ছে ঠিকঠাক। এরপর হচ্ছে ভাঙ্গার গান। এই যে ভাঙ্গার গান সম্পর্কে একটি দেখে নেব। ভাঙ্গার গান কাব্যটি প্রকাশিত হয় 1331 বঙ্গাব্দে শ্রাবণ, অর্থাৎ আগস্ট 1924, এবং উৎসর্গ দেখুন মেদিনীপুর বাসীর উদ্দেশ্যে তিনি ভাঙ্গার গান উৎসর্গ করছেন। আর কাব্যের কবিতাগুলো এখানে রয়েছে, আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন। প্রথম কবিতা হচ্ছে ভাঙ্গার গান, এটা কিন্তু প্রথম কবিতা। এরপরে আরও রয়েছে। 11ই নভেম্বর 1924 খ্রিস্টাব্দে বইটি নিষিদ্ধ হচ্ছে। তো যাই হোক, এটি তার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে 1949 খ্রিস্টাব্দে।
তাহলে দুঃশাসনে রক্তপান কবিতাটি দুঃশাসনে রক্ত নামে প্রকাশিত হচ্ছে। এবং শহীদ ঈদ সাপ্তাহিক মোহাম্মদীতে ছাপা হয়েছিল ওই কাব্যের। আর এই কাব্যের মোহান্তের মোহ অন্তের গান কবিতাটি তারকেশ্বরের মহন্ত সতীশগিরির বিরুদ্ধে রচিত। তাহলে আমরা এখান থেকে যে দুটো তথ্য পেলাম সেটি হচ্ছে এই কাব্যের মোহন্তের মোহ অন্তের গান এটি কিন্তু তারকেশ্বরের যে মহন্ত সতীশগিরির বিরুদ্ধে তিনি লিখছেন। দুঃশাসনে রক্তপান এই কবিতাটা কিন্তু দুঃশাসনে রক্ত শিরোনামে কিন্তু মুদ্রিত হয়েছিল। এরপর আরেকটি কাব্যগ্রন্থ ছায়ানট, এই কাব্যটি সম্পর্কে একটু দেখব। এটি কিন্তু প্রেম প্রধানমূলক কাব্য অর্থাৎ প্রেমমূলক কাব্য এবং প্রকাশকাল দেখি সেপ্টেম্বর 1925 খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ পাশে লেখা আছে, প্রথম প্রকাশিত হচ্ছে। এবং এই কাব্যের কবিতা রয়েছে 50টি, উৎসর্গ মুজাফর আহমেদ ও কুতুবুদ্দিন আহমদকে। কাব্যের কবিতা দেখুন বিজয়িনী, কমলকাটা, চৈতি হাওয়া, বেদনা, অভিমান এই কাব্যের কবিতা। এরপর আরেকটি কাব্য দেখুন মরু ভাস্কর, এটি অসম্পূর্ণ কাব্য, এটি বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফার জীবনী কাব্য। প্রকাশকাল 1357 বঙ্গাব্দ অর্থাৎ 1951 খ্রিস্টাব্দে গ্রন্থ এটি। আর প্রথম কবিতা, এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে অবতরণিকা, স্বগত পত্রিকায় প্রকাশিত হচ্ছে কি নামে দেখুন মরু ভাস্কর শিরোনামে। তাহলে মরু ভাস্কর কাব্যের প্রথম যে কবিতা তার নাম হচ্ছে অবতরণিকা এবং এটি কিন্তু 1337 বঙ্গাব্দে স্বগত পত্রিকায় প্রকাশিত হচ্ছে কি নামে মরু ভাস্কর শিরোনামে। তাহলে মরু ভাস্কর কাব্যের আরও কিছু বিষয় দেখে নিই। দেখুন স্বর্গ সংখ্যা, কাব্যের মোট স্বর্গ 4টি স্বর্গে মোট 18টি খণ্ড কবিতা রয়েছে, মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে এরপর আরেকটি কাব্য চিত্তনামা, যেটি প্রকাশকাল 1925 অর্থাৎ বঙ্গাব্দ শ্রাবণ 1332। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে শোকাহত হয়ে নজরুল অর্ঘ্য, অকাল সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপতন ও রাসভিকারী নামক কয়েকটি সমকালীন কবিতা প্রকাশ করেন। কবিতা অর্ঘ্য, অকাল সন্ধ্যা, তারপরে দেখুন সান্ত্বনা, ইন্দ্রপতন ও রাসভিকারী। এবার যে বিষয়টি সেটা হচ্ছে অকাল সন্ধ্যা 1332 বঙ্গাব্দের শ্রাবণে বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কবিতাটির পাদটিকায় লেখা ছিল স্বর্গীয় দেশবন্ধু শোকযাত্রার গান। তাহলে কখনো কখনো পরীক্ষা দিতে পারে যে হয়তো বললো যে অকাল সন্ধ্যা কবিতার একেবারে পাদটিকায় কি লেখা ছিল। আপনাদের সব রকম তথ্য জানার প্রয়োজন রয়েছে। উৎসর্গ কিন্তু দেখুন মাতা বাসন্তী দেবীকে উৎসর্গ করছেন। আর সান্ত্বনা কবিতাটি বিজলি পত্রিকায় প্রকাশিত, ইন্দ্রপতন কবিতাটি আত্মশক্তি পত্রিকায় 1332 বঙ্গাব্দের 12ই আষাঢ়। আর এই কবিতাগুলিতে চিত্তরঞ্জনের প্রতি কবির আবেগ মিশ্রিত শ্রদ্ধা কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে চিত্তনামা পেয়ে গেলাম। এরপর হচ্ছে সাম্যবাদী, এটির প্রকাশকাল 1925 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর প্রথম প্রকাশিত হয়। এই কাব্যে মোট 11টি কবিতা রয়েছে। দেখুন এর মধ্যে সাম্য, সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডাকাত, পারাঙ্গনা, মিথ্যাবাদী, নারী, রাজা প্রজা ও কুলি মজুর। তাহলে আপনাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসতে পারে কুলি মজুর এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের, বা হয়তো বলতে পারে ঈশ্বর কবিতাটি বা সাম্যবাদী কবিতাটি বা সাম্য হতে পারে। মজুর কবিতাটিতে নজরুল অর্থনৈতিক দিক থেকে শোষিত মানুষের পক্ষ নিয়ে সোচ্চার হয়েছেন এবং শোষিত মানুষের ছবি এঁকেছেন। সাম্যবাদী কবিতা, সাম্যবাদী হুগলিতে থাকাকালীন রচনা করছেন, অর্থাৎ এই কাব্যের কবিতাগুলো কিন্তু হুগলিতে থাকাকালীন রচনা করছেন। আর সাম্যবাদী রুশ ভাষায় অনুদিত হয়েছিল মুজাফর আহমেদ বাবু জানিয়েছেন। আর সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত সাম্যবাদী কবিতায় মার্ক্সীয় প্রোলেতারিয়াতের ভাবনা প্রকাশ ঘটেছে। তাহলে আমরা সাম্যবাদী মোটামুটি তথ্যগুলো পেয়ে গেলাম এই কাব্যটির প্রকাশকাল থেকে শুরু করে সব রকম। এরপর সর্বহারা, দেখুন সর্বহারা কাব্যটি প্রথম দেখুন শ্রাবণ 1333 বঙ্গাব্দে অর্থাৎ অক্টোবর 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে এবং গ্রন্থটি তিনি উৎসর্গ করছেন তিনি বিরজা সুন্দরী দেবীকে কিন্তু উৎসর্গ করছেন। আর মোট কবিতা 10টি। এর মধ্যে হচ্ছে দেখুন সর্বহারা, কৃষাণের গান, শ্রমিকের গান, ধীবরের গান, তারপরে ছাত্রদলের গান, কান্টারি হুঁশিয়ার, তারপরে ফরিয়াদ, আমার কৈফিয়ত, প্রার্থনা, গোকুলনাগ। প্রথম সংস্করণে মোট 10টি কবিতা ছিল। তাহলে এই কাব্যের কিন্তু বিখ্যাত বিখ্যাত কবিতা আমরা পাচ্ছি। দেখুন ছাত্রদলের গান, কান্ডারি হুঁশিয়ার, ফরিয়াদ, আমার কৈফিয়ত এই কবিতাগুলো বিখ্যাত এবং উৎসর্গ কবিতাটি কিন্তু সর্বহারা শিরোনামে স্বগত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই তথ্যগুলো আপনাদের জানার প্রয়োজন রয়েছে, এখানে জানানো হলো। এরপর হচ্ছে ঝিঙ্গে ফুল, এটি দেখুন ঝিঙ্গে ফুল কবি কাজী নজরুল ইসলামের একটি চমৎকার শিশুতোষ কবিতা ছড়াবে, অর্থাৎ একটি শিশুদের জন্য বই এবং প্রকাশকাল 14ই এপ্রিল 1926 খ্রিস্টাব্দে এই কাব্যটি প্রকাশিত হয়। উৎসর্গ বীর বাদলকে। আর কবিতার সংখ্যা 13টি, তার মধ্যে কয়েকটি বিখ্যাত কবিতা ঝিঙ্গে ফুল, খুকি ও কাঠবিড়ালি, তারপর লিচু চোর, আর বাকি কবিতাগুলো রয়েছে আপনারা একবার দেখে নিন।
এরপর চক্রবাক, এটির 12ই আগস্ট 1929, এবং এটি একটি কাব্যগ্রন্থ। 12ই আগস্ট অলরেডি প্রকাশকাল বলে দিলাম। তবে মোট কবিতার সংখ্যা 19টি এবং কাব্যের মূল বিষয় হচ্ছে প্রেম বিরহ। আর উৎসর্গ সুরেন্দ্রনাথ মৈত্রকে তিনি এই কাব্যটি উৎসর্গ করছেন। এরপর জিঞ্জির, যেটি নজরুলের, এটিও একটি কাব্যগ্রন্থ। অক্টোবর নভেম্বর 1928 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হচ্ছে এবং কবিতা রয়েছে 16টি। কবিতাগুলোর নাম রয়েছে, আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন। আর এরপর হচ্ছে ফণী মনসা, এটিতে মোট কবিতার সংখ্যা 23টি। 7ই জানুয়ারি 1925 খ্রিস্টাব্দে সব্যসাচী কবিতা প্রকাশিত হয় এবং গ্রন্থটি প্রকাশে স্বয়ং নজরুল ইসলাম দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন প্রমীলা দেবী। তাহলে আমরা ফণী মনসা কাব্যে দেখুন প্রথম কবিতা কিন্তু পাচ্ছে সব্যসাচী এবং শেষ কবিতা পাচ্ছে হিন্দু মুসলিম যুদ্ধ। তাহলে এই ফণী মনসা কাব্যের প্রকাশ কাল পাচ্ছি 29শে জুলাই 1927। এবং এই কাব্যের দেখুন সূচিপত্র: সব্যসাচী, দীপান্তরের বন্দিনী, সত্যেন্দ্র প্রয়াণ, সত্যকবি, সত্যেন্দ্র প্রয়াণ গীতি। এই কাব্যের কবিতাগুলো যেগুলো হাইলাইট মনে হয়েছে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরপর হচ্ছে প্রলয় শিখা, এটির প্রকাশকাল দেখুন আগস্ট 1930 আর প্রথম সংস্করণ 1930, কিন্তু প্রকাশক কবি স্বয়ং। আমি এই তথ্যটা এখানে প্রকাশকটা কেন বলছি, কারণ কখনো কখনো যেহেতু লেখক প্রকাশক তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই কাব্যটিও কিন্তু বাজেয়াপ্ত হয়েছিল, কারণটি আমি এখানে হাইড করে রেখেছি। তারপর দেখুন নতুন চাঁদ, এই প্রথম প্রকাশিত হচ্ছে 23শে মার্চ 1925 খ্রিস্টাব্দ এবং এতে রয়েছে 17টি কবিতা এবং কবি জীবনের শেষ পর্যায়ের কিন্তু কাব্য হচ্ছে নতুন চাঁদ। এরপর হচ্ছে সিন্ধু হিন্দল, এই কাব্যটি দেখি, এটি চট্টগ্রামের তামাকু মন্ডিতে 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে এবং গ্রন্থটি কবি নজরুল ইসলাম তার অন্যতম বন্ধু হাবিবুল্লাহ বাহারের বোন নাহারকে উৎসর্গ করছেন। তাহলে নাহারকে উৎসর্গ করছেন। আর এই কাব্যের মূল বিষয় বা স্থায়ী ভাব বলতে পারি প্রেম। তাহলে এই কাব্যের মূল স্থায়ী ভাব প্রেম। এরপর হচ্ছে সন্ধ্যা কাব্য, এটি দেখুন 12ই আগস্ট 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে এবং এই কাব্য গ্রন্থটি কাজী নজরুল ইসলাম উৎসর্গ করছেন স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী মাদারীপুর শান্তি সেনাদের নামে, অর্থাৎ শান্তি সেনাদেরকে তিনি উৎসর্গ করছেন। এরপর সঞ্চিতা, এটি একটি বিখ্যাত, এটি কিন্তু কবিতা সংকলন গ্রন্থ এবং প্রকাশকাল অক্টোবর 1928 খ্রিস্টাব্দ, অর্থাৎ আশ্বিন 1335। উৎসর্গ রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং সকলেই জানেন যে এই গ্রন্থের উৎসর্গপত্রে তিনি লিখছেন বিশ্বকবি সম্রাট শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী চরণা বিন্দেষু, এবং রবীন্দ্রনাথ তাকে কিন্তু একটি নাটক উৎসর্গ করেছেন, সেটি কিন্তু বসন্ত, এবং 1923 সালে কলকাতার 2টি প্রকাশনী থেকে সঞ্চিতা গ্রন্থটি প্রকাশিত হয়। এই সঞ্চিতা সম্পর্কে একটু বিস্তারিত দেখে নিই। বর্মন পাবলিশিং হাউস থেকে সঞ্চিতা প্রকাশিত হচ্ছে 1928 খ্রিস্টাব্দে 2 অক্টোবর, আর ডিএম লাইব্রেরি থেকে গ্রন্থটি প্রকাশিত হচ্ছে 14ই অক্টোবর 1928 থেকে। এই বিষয়টা দেখুন, সঞ্চিতা মুদ্রণের সংবাদ পেয়ে ডিএম লাইব্রেরির গোপাল দাস মজুমদার সঞ্চিতার আরও একটি চুক্তি ফর্ম সই করে নেন কাজী নজরুল ইসলামের কাছ থেকে। রবীন্দ্রনাথের চয়নিকা সংকলনের আদলে সঞ্চিতার কবিতা প্রকাশের পরিকল্পনা দেন বর্মন পাবলিশিং হাউসের ব্রজ বিহারী বর্মন। তাহলে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে রবীন্দ্রনাথের যে চয়নিকা তার কাব্যের পরিকল্পনা অনুযায়ী কিন্তু ব্রজ বিহারী বর্মন নজরুল ইসলামকে এই ধরনের একটি কাব্যর পরিকল্পনা দিচ্ছেন। ভালো করে দেখুন। আর অগ্নিবীণা, দোলনচাপা, ছায়ানট, চিত্তনামা, সর্বহারা, ঝিঙেফুল, ফণী মনসা, সিন্ধু হিন্দল কাব্যগ্রন্থের কবিতা থেকে বাছাই করে এই কবিতা সংকলন গ্রন্থটি কিন্তু প্রকাশিত হচ্ছে। এছাড়া দেখুন নির্ঝর, তারপরে শেষ সৌগাত, তারপরে ঝড়। সমালোচকদের মতে এটি কাজী নজরুল ইসলামের জীবদ্দশা প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ, এটা হচ্ছে কিশোর নাট্যকাব্য বা কাব্যনাট্য। তাহলে এরপর অনুবাদ গ্রন্থ বা অনুবাদ কাব্য গ্রন্থ দেখে নিই। রুবাইত ই হাফিজ, যেটির প্রকাশকাল দেখুন 14 জুলাই 1930, এখানে লেখাই আছে, বঙ্গাব্দ লেখা আছে, এবং ইরানের বিখ্যাত কবি হাফিজের রুবাইতের অনুবাদ এটি কিন্তু। এরপর হচ্ছে কাব্য আমপারা, 27শে নভেম্বর 1930, এখানে গ্রন্থকার প্রকাশ অলরেডি উল্লেখ করা হয়েছে এবং এটি পবিত্র কোরআন শরীফের 30 পারা, যাকে আমপারা বলা হয়, তার কাব্যানুবাদ, এবং এইটি উৎসর্গ করছেন কবি দেখুন নবী মৌলবী সাহেবানদের দস্ত মোবারককে। তাহলে এবার দেখুন রুবাইত ই ওমর খৈয়াম, ইরানের জীবনবাদী কবি ওমর খৈয়ামের রুবাই বা কবিতা অবলম্বনে এই অনুবাদ গ্রন্থ রচনা করেন কাজী নজরুল ইসলাম। 1959 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রুবাইত ই ওমর খৈয়াম গ্রন্থকারে প্রকাশিত হয় এবং এই গ্রন্থের ভূমিকা লিখে দিচ্ছেন সৈয়দ মুজতবা আলী।
এবার নজরুল ইসলামের উপন্যাস সম্পর্কে আমরা একটু ধারণা নেব। দেখুন, প্রথম উপন্যাস বাঁধনহারা, আগস্ট 1927, শ্রাবণ 1334 বঙ্গাব্দ। এটি কিন্তু প্রথম উপন্যাস, অর্থাৎ কাজী নজরুল ইসলামের, এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক পত্রোপন্যাস। এর আগে নটেন্দ্রনাথ ঠাকুরের 1882 খ্রিস্টাব্দে বসন্ত কুমারের পত্র নামক বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস গ্রন্থকারে প্রকাশিত হয়, এবং করাচিতে থাকাকালীন তিনি বাঁধনহারা উপন্যাস রচনা শুরু করছেন, এবং মুসলিম ভারত পত্রিকায় বাঁধনহারার প্রথম কিস্তি এবং 1921 খ্রিস্টাব্দে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থকারে প্রকাশ অলরেডি জানিয়েছি, আগস্ট 1927, এবং বঙ্গাব্দ শ্রাবণ 1334 এটি গ্রন্থকারে প্রকাশিত হচ্ছে। বিভিন্ন চরিত্রপত্রের মাধ্যমে তাদের মনের কথা প্রকাশ করেছেন। এই উপন্যাসের নায়ক হচ্ছে নুরুল হুদা। দেখুন, বাংলা 1334 সালের 24শে শ্রাবণ তারিখে এটি গ্রন্থকারে প্রকাশের সময় নজরুল গ্রন্থটি উৎসর্গ করেন কবির অত্যন্ত প্রিয় বন্ধু নলিনীকান্ত সরকারকে। উপন্যাসে পত্রের সংখ্যা 18টি এবং চরিত্র নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা, সাহসিকা। তাহলে বাঁধনহারা উপন্যাসের চরিত্র পেলাম। এরপর আরেকটি উপন্যাস মৃত্যুক্ষুধা, এটি তার দ্বিতীয় উপন্যাস, এবং এই উপন্যাসের পটভূমি কৃষ্ণনগর। পত্রিকায় প্রকাশ, উপন্যাসটি সওগাত পত্রিকায় 1334 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস থেকে 1336 বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে মুদ্রিত হয়। গ্রন্থকারে প্রকাশ, এটি 1337 বঙ্গাব্দ, অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে গ্রন্থকারে প্রকাশিত হয়। এটি একটি সামাজিক উপন্যাস এবং নায়ক হচ্ছে আনসার। ময়মনসিংহের ত্রিশাল অঞ্চলের ক্ষুধা পীড়িত সাধারণ মানুষের জীবন, খেলাফত এবং অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে এই উপন্যাসটি কিন্তু রচিত। এছাড়াও দেখুন, নারী জীবনের দুর্বিষহ অভিজ্ঞতা ও সমাজের বাস্তব চিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। চরিত্র রুবি, আনসার, মোয়াজ্জেম এবং মেজবউ। এরপর আরেকটি উপন্যাস কুহলিকা, দেখুন এটি তার তৃতীয় উপন্যাস। এই উপন্যাসের পটভূমিটা কি? বাংলাদেশের স্বদেশী যুগের সন্ত্রাসবাদী আন্দোলন। গ্রন্থকার প্রকাশ 1931 খ্রিস্টাব্দে এটি গ্রন্থকারে প্রকাশিত হয়, এবং নায়কের নাম জাহাঙ্গীর এবং অন্যতম চরিত্র ফিরদৌস বেগম, তারপরে প্রমত্ত, তারপরে হারুন, তহমিনা, বজ্রপাণি, জয়তী। এরপর আরেকটি উপন্যাস জীবনের জয়যাত্রা, এটি তার চতুর্থ উপন্যাস, এটি কাজী নজরুল ইসলামের শেষ প্রকাশিত উপন্যাস। গল্প সংকলন, কয়েকটি তিনি গল্প সংকলন লিখেছেন। দেখুন, ব্যথার দান, ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 1922 এবং ফাল্গুন 1338। এটি হচ্ছে নজরুল ইসলামের একটি ছোট গল্প ও পত্র সাহিত্য সংকলন। এটি তার প্রথম গল্প সংকলন কিন্তু। তার সঙ্গে সঙ্গে এই গ্রন্থে 5টি ছোট গল্প এবং একটি পত্র রয়েছে। দেখুন, গল্পগুলোর নাম কি? ব্যথার দান, হেনা, বাদল, বরিশনে, ঘুমের ঘোরে, অতৃপ্ত কামনা ও রাজবন্দির চিঠি। ব্যথার দানে দাঁড়া ও বেদৌড়ার প্রেমের কাহিনী, আর হেনা, সোহরাব ও হেনার মিলনোপাখ্যান। অন্য 4টি গল্প কিন্তু প্রেমাশ্রয়। ব্যথার দান উৎসর্গ করছেন তিনি। সেখানে কি লিখছে দেখুন, মানুষই আমার মাথার কাটা নিয়েছিলুম বলে ক্ষমা করনি, তাই বুকের কাটা দিয়ে প্রায়শ্চিত্ত করলুম। খুব দুঃখ বেদনাদায়ক একটি কথা। এরপর হচ্ছে রিক্তের বেদন, ডিসেম্বর 1924 এটি প্রকাশকাল। এটি তার দ্বিতীয় প্রকাশিত গল্পগ্রন্থ। এখানে প্রকাশকাল উল্লেখ রয়েছে এবং এখানে 8টি গল্পের সমাবেশ রয়েছে। রিক্তের বেদন প্রথম গল্প। গল্পের নায়ক কিন্তু দেখুন হাসিন, আর নায়িকা হচ্ছে শাহিদা। অন্যান্য গল্পগুলো কি রয়েছে দেখুন, মেহের নেগার, রাক্ষসী, স্বামীহারা, দুরন্ত পথিক, বাউলডুলের আত্মকাহিনী, শালেক, সাজের ইত্যাদি। এরপর আরেকটি গল্পগ্রন্থ শিউলি মালা, এটি কিন্তু 1931 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হচ্ছে এবং এটি তার তৃতীয় প্রকাশিত গল্পগ্রন্থ। গল্পের সংখ্যা 4। দেখুন, পদ্ম গোখরা, তারপরে জিনের বাদশাহ, শিউলি মালা এবং অগ্নিগিরি, এই 4টি গল্প। তারপরে পদ্ম গোখরার নায়িকার নাম জোহরা এবং জিনের বাদশাহের নায়কের নাম হচ্ছে আল্লাহ এবং নায়িকার নাম হচ্ছে চানুভানু, এবং শিউলি মালার নায়ক হচ্ছে আজহার এবং নায়িকা শিউলি, আর অগ্নিগিরির নায়ক হচ্ছে সবুর আখন্দ। এরপর তিনি কিছু গানের বই লিখেছে। গানের বইগুলোর একটু নামগুলো দেখে দিই, কাকে উৎসর্গ করেছে সেগুলো এখানে রয়েছে, আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন। গানের মালা, এটি কিন্তু 23 অক্টোবর 1934। বুলবুল প্রথম খণ্ড 15 নভেম্বর 1928। এগুলো সব তথ্যগুলো একটু লেখা আছে দেখুন। উৎসর্গ করছে কিন্তু বুলবুল দিলীপ কুমার রায়কে। এরপর নামকরণ, গ্রন্থের নামকরণ করা হয়েছে নজরুলের প্রিয় ইন্তেকাল প্রাপ্ত পুত্র বুলবুলের নামে। এরপর হচ্ছে গীতি শতদল, প্রকাশ দেখুন এপ্রিল 1934। নজরুল গীতিকা, এগুলো রয়েছে, আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন। এটি কিন্তু তারপরে চন্দ্রবিন্দু, এটিও নজরুলের একটি গানের বই। বনগীতি একটি গানের বই। গুল বাগিচা, এটিও গানের বই। উৎসর্গ করছে কিন্তু গুল বাগিচা জিতেন্দ্রনাথ ঘোষকে।
তারপরে গানের মালা এগুলো উৎসর্গ করছেন কিন্তু দেখুন অনিল কুমার দাসকে। তারপরে চোখের চাতক এগুলো তো সব প্রধানত গানের গজল গানের বই এটি। আর রাঙ্গা চবা এটিও দেখে নিন একটু আপনারা, 100টি শ্যামাসঙ্গীত বিষয়ক গান রয়েছে। এরপরে জুলফিকার, তারপরে সুরসাকি, সুরলিপি, সুরমুকুর, বুলবুল, তারপরে মহুয়ার গান, গীতিমাল্য এইগুলো হচ্ছে তার রয়েছে। কাজী নজরুল ইসলাম কিছু নাটক লিখেছেন দেখুন, 3টি নাটক রচনা করেছেন। একটা হচ্ছে ঝিলিমিলি, এটি একাঙ্ক নাট্য গ্রন্থ, কিন্তু এটিতে 4টি একাঙ্ক নাটক রয়েছে দেখুন। ঝিলিমিলি, এই গ্রন্থে ঝিলিমিলি প্রথম একাঙ্ক নাটক, এটি সাংকেতিক নাটক। আর ঝিলিমিলি শব্দের অর্থ হচ্ছে জালনার খড়খড়ি। নায়ক এবং নায়িকা রয়েছে কি কারা দেখুন, হাবিব ও ফিরোজা। আর এরপর হচ্ছে সেতুবন্ধ, এই নাটকের ওপর রবীন্দ্রনাথের মুক্তধারার প্রভাব রয়েছে। আর শিল্পী, এই একাঙ্ক সংকলনের 3য় নাটক, নায়কের নাম সিরাজ এবং অন্য চরিত্র চিত্রা। আর ভূতের ভয় নাটিকাটির দেশ প্রেমের প্রভায় সমুজ্জ্বল। তাহলে আমরা পাচ্ছি যে ঝিলিমিলি 4টে একাঙ্ক নাটক, তার মধ্যে ঝিলিমিলি, সেতুবন্ধ, শিল্পী আর ভূতের ভয়। এরপর হচ্ছে আলেয়া, এটি একটি কাব্যনাট্য, প্রকাশকাল 1931। এটি তার দ্বিতীয় নাটক অর্থাৎ কাব্যনাট্য। পূর্বনাম, নাটিকাটির পূর্ব নাম ছিল মরুতৃষা নাটকটির, এবং বিষয় ত্রিভুজ প্রেম ও তার পরিণয় এই নাটকের প্রধান বিষয়। এখানে সঙ্গীত রয়েছে 30টি, আর নায়িকা এই নাটিকায় 3টি নারী ও 3টি পুরুষের অবতারণা করা হয়েছে। প্রধান চরিত্র জয়ন্তী, মীনাকেতু আর হচ্ছে উগ্রাদিত্য। এরপর আরেকটি দেখুন মধুমালা, এটি তার একটি গীতিনাটক এবং এটি সম্পর্কে এখানে কিছু তথ্য রয়েছে। এটি একটি 3 অঙ্ক বিশিষ্ট গীতিনাট্য। আর ধরন এটি কিন্তু গীতিনাট্য আলেয়ার মতো, গানের সংখ্যা 43টি গান রয়েছে। চরিত্র নায়ক নায়িকার মধ্যে হচ্ছে মদন কুমার ও মধুমালা। শিশুদের জন্য তিনি নাটক লিখেছেন দেখুন পুতুলের বিয়ে, এটি ছোট মেয়েদের জন্য লেখা নাটক। আর এটি 1340 বঙ্গাব্দের শেষের দিকে এটি প্রকাশিত হয়েছে। উৎসর্গ সানি ও নিনিকে। চরিত্র রয়েছে 5টি দেখুন, কমলি, পঞ্চি, টুলু, বেগম আর খেদি। আর 5টাও পুতুল, সুন্দর, ডালিম কুমার, চীনের বৃষ্টি পুতুল ফুচুং, মেম সাহেব, পুটুরানি আর জাপান পুতুল গেইসা। এগুলো একটু আপনারা দেখে নিন। পিলে পটকা পুতুলের বিয়ে, এটি একটি তার কিশোর নাট্যকাব্য, এটা প্রকাশকাল 1964। যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যুগবাণী, এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ এবং এটি 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হচ্ছে এবং এটি নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ, এটা মাথায় রাখতে হবে। রাজবন্দি, জবানবন্দি, এটি তার দ্বিতীয় প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ এবং 1923 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি কলকাতার প্রেসিডেন্সি জেলে বসে তিনি 4 পৃষ্ঠার জবানবন্দি রচনা করেন। পরে 1923 খ্রিস্টাব্দে ধূমকেতু প্রবর্তক উপাসনা পত্রিকায় প্রকাশিত হয়। এবার লেখকের একটু মৃত্যু এবং মৃত্যুস্থান দেখুন। বাংলাদেশের ঢাকা শহরে 77 বছর বয়সে তিনি মারা যাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদ প্রাঙ্গণে তাকে সমাধিস্থ করা হয়। রচনার উৎসর্গপত্র একত্রে আলোচনা করেছে দেখুন, একটু দ্রুত বলে দিই। অগ্নিবীণা, এটি বারেন্দ্র কুমার ঘোষকে। চিত্তনামা, এটি বাসন্তী দেবীকে। সন্ধ্যা, এটি মাদারীপুর শান্তি সেনাদের উদ্দেশ্যে। সর্বহারা, এটি বিরজা সুন্দরী দেবীকে। আমপারা, এটি বাংলার নায়েব নবী মৌলভী সাহেব বানাদের দস্ত মোবারককে। চক্রবাক, এটি সুরেন্দ্রনাথ মৈত্রকে। বাঁধনহারা উপন্যাস, এটি নলিনীকান্ত সরকারকে। ব্যথার দানে কিন্তু একটি কবিতার লাইন উৎসর্গ করছেন এবং অনেকেই মনে করছেন কবি আসলে এই কাব্যটি স্বর্ণলতা গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করছেন। এবং কবিতার লাইনটা দেখুন, মানুষই আমার মাথার কাটা নিয়েছিলুম বলে ক্ষমা করনি, তাই বুকের কাটা দিয়ে প্রায়শ্চিত্ত করলুম। ছায়ানট, এটি মুজাফর আহমেদ ও কুতুবুদ্দিন আহমদকে উৎসর্গ করছেন। বুলবুল, এটি দিলীপ কুমার রায়কে। বিশেরবাসী, এটি মিসেস এম রহমানকে। তারপরে সিন্ধু হিল্লোল, এটি কবি হাবিবুল্লাহ বাহার ও তার বোন নাহারকে। আলিয়া, এটি কিন্তু সকল নট নটিদের নামে। সঞ্চিতা, এটি রবীন্দ্রনাথ ঠাকুরকে। রুবাইতি হাফিজ, এটি কিন্তু সেই অর্থে উৎসর্গপত্র নেই, তবে মৃতপুত্র বুলবুলের উদ্দেশ্যেই আবেগঘন যে ভাব সেটা প্রকাশ পেয়েছে। নজরুল গীতিকা, এটি কিন্তু নজরুল শিল্পীদের উদ্দেশ্যে উৎসর্গ করছেন। চন্দ্রবিন্দু, এটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করছে। বনগীতি, এটি জসীমউদ্দিন খান সাহেবের উদ্দেশ্যে উৎসর্গ করছেন। আর গুলবাগিচা, এটি জিতেন্দ্রনাথ ঘোষকে। গানের মালা, এটি অনিল কুমার দাসকে। পুতুলের বিয়ে, এটি সানি নিনিকে। আর ভাঙ্গার গান, এটি কিন্তু মেদিনীপুর নিবাসীদের উদ্দেশ্যে। তবে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে সঞ্চিতা মনে রাখবেন, চন্দ্রবিন্দু যেহেতু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে মনে রাখবেন, আর এটি দেখবেন সর্বহারা, এটিও মনে রাখবেন বিরজা সুন্দরী দেবীকে। আর সব থেকে যেটি লাস্ট ভাঙ্গার গান, যেহেতু মেদিনীপুর নিবাসীদের উদ্দেশ্যে, এটিও কিন্তু মনে রাখবেন। এগুলো অনেক আরও বিষয় রয়েছে, সেইগুলোকে আমি
হেরে গেলাম। মোটামুটি এই যে ভিডিও আমরা বই লেখার কাজে আমরা এই বইগুলো ছাড়াও আরও অসংখ্য বইয়ের উৎসর্গ মানে আমরা তথ্যঋণ হিসেবে গ্রহণ করেছিলাম। এখানে সবগুলো আলোচনা করতে পারিনি। তো যাই হোক, মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আলোচনাটি আপনাদের কতটা সহায়ক হলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি এর মধ্যে কোনো দ্রুততার পরিচয় পান, মানে আমি দ্রুত বলছি সেটা, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, এডিটিং করতেও অনেক সমস্যা হয়। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।